এই মুহূর্তে পট পরিবর্তন হয়েছে এবং রাজনৈতিকভাবে পট পরিবর্তনের পর থেকে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখছি যে শাসক দলকে নিয়ে বা শাসক যারা নেতা মন্ত্রীরা ছিলেন তাদেরকে নিয়ে বেশ কিছু অভিযোগ রয়েছে। অভিযোগের যে এই মুহূর্তে একেবারে বলা যায় যে চার্ট, সেই চার্ট কিন্তু বলা যায় যে রাজনৈতিকভাবে যেভাবে শুরু হয়েছে, খেলাধুলোর ময়দান, টলিউড এবং তার পাশাপাশি কিন্তু গ্রামে গঞ্জে পৌঁছে গিয়েছে। এবং সেই টলিউডের একেবারে বলা যায় যে বেতাজ বাদশাহ হিসাবে রাজ করছিলেন অরূপ বিশ্বাস, তাদের বিরুদ্ধেও এই মুহূর্তে বেশ কিছু অভিযোগ রয়েছে। অভিযোগ যেমন তোলাবাজি, হুমকি এবং তার পাশাপাশি বিভিন্ন নোংরা কার্যকলাপ, সেভাবে কিন্তু আমরা দেখেছি যে একের পর এক মানুষ বা একের পর এক বলা যায় যে ভদ্র মহিলা, ভদ্রলোক তারাও মুখ খুলতে শুরু করেছেন। অভিনেতা, অভিনেত্রী, মডেল তারাও মুখ খুলতে শুরু করেছেন। এবং তেমনই একজন অভিনেত্রী, মডেল, শিক্ষিকা আমাদের সঙ্গে এই মুহূর্তে আজ তাক বাংলায় যোগ দিয়েছেন। তার ঠিক কী অভিযোগ এবং কি কি কার্যকলাপ তার সঙ্গে হয়েছে, কি ভুগতে হয়েছে তাকে, আগামী দিনে কোন পথে এগোবেন তিনি, যার ক্যারিয়ার শেষ করে দেওয়ার হুমকি বা একেবারে বলা যায় যে ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছিল, ঠিক কী ঘটনা তার মুখ থেকেই জানবো। তিনি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। অস্মিতা, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা একটা বিষয় আপনার থেকে জানতে পেরেছি যে অরূপ বিশ্বাস তিনি রাজ করতেন টলিউডে এবং আপনি বলেছেন এবং তার পাশাপাশি অনেকেই তার বিরুদ্ধে অভিযোগ করেছে। আপনার সঙ্গে ঠিক কী ঘটনা ঘটেছিল, কি এক্সপিরিয়েন্স একটু যদি বলেন। দেখুন, আমি যখন এখানে মানে ইউএস থেকে এখানে ফিরে আসার পর আমি ভেবেছিলাম যে এখানে আমি একটা স্ট্রিট ফুড ভেঞ্চার করব। এবং সেই স্ট্রিট ফুড ভেঞ্চার করার জন্য আমার যেটা মানে যে সমস্ত প্রসেসের মধ্যে দিয়ে মানুষ যায়, সেই সমস্ত প্রসেসের মধ্যে প্রথম ট্রেড লাইসেন্স, তারপরে ফ্যাসাই লাইসেন্স, তারপরে কেএমসি যে সমস্ত জায়গাগুলো স্ট্রিট ফুডের জন্য পারমিট করে, ঠিক সেই জায়গাগুলোতে লোকাল কাউন্সিলের একটা এনওসি অবজেকশন লাগে। তারপর বাকি প্রসেস ওটা লোকাল কাউন্সিলর ঠিক করে দেন যে কিভাবে কি হবে। তো আমি টালিগঞ্জে থাকি, তো ডেফিনেটলি আমি নিউ আলিপুরে অনামিকার পাশে ট্রায়াঙ্গুলার পার্কে একটা ফুড কার্ট করবো ভেবেছিলাম, যেটা বর্তমানে এখন ইয়াম 69 প্ল্যানেটে রয়েছে। তো সেটার জন্য আমি প্রথমে কাউন্সিলরের কাছে যাই, জুই বিশ্বাস যিনি কাউন্সিলর ছিলেন, তিনি আমাকে স্বরূপ বিশ্বাসের কাছে রেফার করে। এবার কারণ উনি ওই ব্যাপারটা দেখেন না। এবার তারপর যখন আমি স্বরূপ বিশ্বাসের একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাই, সেখানে তখন তিনি কি বলেছিলেন? স্বরূপ বিশ্বাস কে? একজন কাউন্সিলর, তিনি বলছেন তিনি দেখেন না। স্বরূপ বিশ্বাস তো কোনো রাজনৈতিক বা কোনো সরকারি পোস্টেও ছিলেন না, তাহলে কেন পাঠানো হলো? এবার দেখুন, সেটা তো মানে তখন সে মোমেন্টে আমার মনে হয়েছিল যে উনি হয়তো হাজব্যান্ড ওয়াইফ, উনি ওনার কাজে সাহায্য করেন, সেই মোমেন্টে আমার মনে হয়েছিল। বা পরে আমার এই ধারণাটা চেঞ্জ হয়, মনে হয়েছিল যে উনি হয়তো খাতায় কলমে কাউন্সিলর, যে ঘটনাটা ঘটে তারপরে আমার এটা মনে হয়েছিল। তো যাই হোক, তো তারপরে আমি ওখানে যাই এবং সেখানে পুরো একদম মলের মতো সিকিউরিটি, এটা আমাকে বলতেই হবে যে মলের মতো সিকিউরিটি। এটা সুরুচি সম্ভব কোট আনকোট, যেখানে উনি জনসেবার জন্য সপ্তাহে 4 থেকে 5 দিন সময় দেন। হ্যাঁ, এবার উনি কাউন্সিলরের হয়ে জনসেবায় সময় দেন না, কাউন্সিলরের যে জনসেবায় কাজ করা উচিত সেটার কিছুটা দায়ভার তার কাঁধে নিয়েছেন, সেটা তার ওপর। এবার ওখানে একটা বিভিন্ন সিকিউরিটি প্রোটোকলের মধ্যে দিয়ে আমাকে যেতে হয়, ব্যাক চেক, নাম লেখানো, ফোন জমা দেওয়া, এই সমস্ত কিছু করার পর আমাকে উনি অবধি পৌঁছাই আর কি। মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর মতন সিকিউরিটি প্রোটোকল। এক্স্যাক্টলি সেটা আমার মনে হয়েছিল, মানে প্রথমেও মনে হয়েছিল। আর সত্যি কথা বলতে বাইরে থেকে আসার পর তো এগুলো অবভিয়াসলি মানে খুবই অবাক লেগেছিল আমার। দেন তারপরে যখন আমি উনার সঙ্গে যাই আর কি, তো উনি, হ্যাঁ এটা আমি বলছি যে এত কিছু খারাপ কথার মধ্যেও ওনার ব্যবহার ভীষণ ভালো। উনি মিষ্টি কথায় ছুরি মারতেই বোধহয় অভ্যস্ত। তো যখন গিয়েছিলাম তখন উনি আমাকে বলেছিলেন, তো তখন আমার তো একটা রিসেন্টলি খুব গান মানে আগের বছর মানে করোনা টাইমে খুব ফেমাস হয়েছিল, আমি পালিয়ে যাওয়া বইয়ের ক্যারেক্টার করেছিলাম, প্লাস আমি অভিনয় করি, আমার প্যাশন অভিনয় করা। ওই সিনেমাতে আপনি কাজ করেছিলেন? ওটা একটা মিউজিক ছিল, মিউজিক ভিডিওতে কাজ করেছিলেন। পিসের একটা সং ছিল। তারপরে আমি সেই কাজটা করার সময় কোনো অসুবিধা হয়নি?
না না, সেটা তো অনেক আগে, কোভিডের সময় তো। আর আমার কাজের সময় আমার টলিগঞ্জের কাজের জন্য যে স্বরূপ বিশ্বাসের জন্য অসুবিধা হয়েছে সেটা নয়। আমাকে উনি তখন বললেন যে আপনি তো টলিগঞ্জেরই লোক, একজন মহিলা এন্টারপ্রেনার, তো আপনাকে ওখানে ইয়ে করতে গেলে এইসব কাগজপত্রের দরকার নেই, আপনি 80 লাখ টাকা দেবেন, আমি সেট আপ করে দেবো, আর বছরে 50-60 হাজার টাকা সুরুচির জন্য একটা চাঁদা ধরে চলবেন। তো যখন আমি বললাম যে ওইটা আমার কাছে নেই, আমি দিতে পারবো না, তখন বললেন ঠিক আছে আপনি কালকে ইভিনিংয়ে আসুন। ইভিনিংয়ে আসার পর আমি দেখছি যদি টাকাটা কিছুটা কমানো যায়, বাট ইভিনিংয়ে একা আসবেন, আমি খুব একটা লোককে ইভিনিংয়ে অ্যালাউ করি না। একা আসবেন? হ্যাঁ, মানে অর্থাৎ কোনো ইঙ্গিত বলবো না, মানে উনি বলেছিলেন। এবার দেখুন সেই ইঙ্গিতটা ভালো না খারাপ সেই মোমেন্টে দাঁড়িয়ে আমি রিয়েলাইজ করিনি, কারণ 80 লক্ষ টাকা শুনেই আমার মাথায় বাজ পড়েছিল। মানে একটা ফুড কার্টের জন্য যদি 80 লক্ষ টাকা ডিমান্ড হয় তাহলে সেটাই আমার মাথায় বাজ পড়েছিল। তো তারপরে আমি পরের দিন সেখানে যাই না এবং সেখান থেকে মুভ আউট হয়ে যাই। আমি সেখান থেকে সরে যাই। তারপরে তো যখন উনি অ্যারেস্ট হলেন, সুরুচির সঙ্গে এরকম পাহাড় প্রমাণ জিনিস আমরা দেখলাম, তখন আমি ফেসবুকে জিনিসটা শেয়ার করি যে আজকে এই যে খাট বিছানা এই সমস্ত কিছু যে বেরোচ্ছে, তাহলে সেদিন ইভিনিংয়ে গেলে হয়তো আমারও তাদের দর্শন হতে পারতো। তো সেখান থেকে বেরিয়ে আমি তারপর প্ল্যানেটে স্মুথলি যেখানে লিগাল সব পারমিট করেছে সেখানে করেছি। তো আমার বক্তব্য এটাই, সেখানে আমি টলিগঞ্জের আর্টিস্ট ফোরামের নাম্বারও বলিনি, কিছুই বলিনি। তারপরে আমি অনেক সিরিয়ালও করেছি, রিসেন্টলি আমি জানুয়ারিতে ক্রাইম ডায়েরি করেছি। হয়তো উনি ভেবেছিলেন হ্যাঁ আমি এমনই টাকা বলেছি বা উনি আসেননি, আমার কোনো ক্ষমতা হবে না একটা ফুড কার্ট করার লিগালি, তার জন্য উনি হয়তো আমাকে বেশি আমলও দেননি, আর আমার কাজ নিয়ে উনি বেশি বদারও করেননি। থ্যাঙ্কফুলি, যদি বদার করতেন তাহলে হয়তো কাজে সমস্যা হতো। তো এখন তো আমার রিসেন্টলি সিরিয়াল শেষ হয়েছে, নতুন সিরিয়ালের অপেক্ষায় আছি। তো এই মুভমেন্টে আমি টলিগঞ্জে যখন সিরিয়াল করেছি তখনও উনার দাদাগিরি শুনেছি, টেকনিশিয়ানদের কাছ থেকে, বিভিন্ন জায়গা থেকে শুনেছি। এই একটাই ঘটনা কি আপনার সঙ্গে ঘটেছে? আমার সঙ্গে এটাই ঘটেছে। ঘটেছে এবং এই 80 লক্ষ টাকার বিনিময়ে কি আর কিছু চাওয়া হয়েছিল? না 80 লক্ষ টাকাটা উনি বলেছেন, এবার উনি টাকাটা কমাতে পারেন যদি আমি ইভিনিংয়ের স্টেপটা ফলো করি। এবার তারপরে ইভিনিংয়ের স্টেপের পর আবার কি স্টেপ আসবে সেটা তো আমি যাইনি, আমি বলতে পারবো না। তো ওই স্টেপ ব্যাপারগুলো, এবার সেই স্টেপে পা দিলে হয়তো আরও ভয়ঙ্কর কিছু অভিজ্ঞতা হতে পারতো, সেটার থেকে আমি মুভ অন করে গেছি। ওনার আশেপাশের লোক কেউ এরকম ইঙ্গিতপূর্ণভাবে বলা বা এই ধরনের কিছু ঘটনা কি পেয়েছে? আবার গেছিলেন কাউন্সিলর জুই বিশ্বাসের? যাইনি আমি ওই জায়গাতে, আর ওই জায়গাতে ওই ঘটনার পর আমি আর যাইনি, অ্যাভয়েড করে গেছিলেন। মূলত তিনি সেদিন কিভাবে বলেছিলেন একটু যদি বলেন যে আমাদের দর্শকদের যে কি কোট আনকোট যদি কিছু মনে থাকে, যে কিভাবে উনি আপনাকে এতটা সাহস পেলেন এইভাবে বলার জন্য? দেখুন, বিষয়টা হচ্ছে যে সেই ঘটনাটা তার কিছুদিন আগে অভয়ার ঘটনা ঘটেছে এবং আমরা সবাই প্রতিবাদ করেছি, সবাই বিভিন্ন দেশ থেকে, এবং আমি যে দেশে থাকতাম লস অ্যাঞ্জেলেসে সেখানেও প্রতিবাদ হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে সেটার পর যখন আমার এটা মনে হলো যে একটা শাসক দলে বসে, যেখানে অভয়া কেসের মতো ঘটনা ঘটে যাওয়ার পর শাসক দলের কেউ একজন আমাকে এভাবে কথা বলছে, তাহলে এই সরকার থাকলে অভয়া কেসের কোনোদিনই নিষ্পত্তি হবে না।